হ্যালো মাই লাভিং স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল হেল্প স্টাডি। আমি শঙ্করী সাহা, তোমাদের বায়োলজি ম্যাম। আজ আমরা পড়ব মাধ্যমিক এবিটি টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজ নাম্বার 415। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিভাগ গ এবং ঘ। ভিডিওটা স্কিপ করো না, চলো শুরু করা যাক। মাধ্যমিকের এবিটি টেস্ট পেপারের লাইফ সায়েন্সের পেজ 415, অ্যানাদার ইম্পর্টেন্ট পেজ। চলো আমরা বিভাগ গ এবং ঘ সলভ করি। বিভাগ গ, 3 দাগের কোশ্চেন। নিচে 17টি প্রশ্ন থেকে যে কোনো 12টি প্রশ্নের উত্তর 2-3টি বাক্যে লেখো। 2 × 12 = 24। 3.1, নিম্নলিখিত দুটি বিষয়ে ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের পার্থক্য লেখো। কোন কোন বিষয়ে? 1 নম্বর উদ্দীপকের ভূমিকা, 2 নম্বর হরমোনের ভূমিকা। ইম্পর্টেন্ট। 3.2, মায়োটম পেশির অবস্থান ও কাজ উল্লেখ করো। নর্মাল কিন্তু ইম্পর্টেন্ট। 3.3, নিম্নলিখিত দুটি বিষয়ে ডায়াবেটিস ইনসিপিটাস ও ডায়াবেটিস মেলিটাসের পার্থক্য লেখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 নম্বর পয়েন্ট হরমোনগত কারণ, 2 নম্বর পয়েন্ট প্রধান উপসর্গ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা যদি করে যাও একটা কমন পেয়ে যাবে। 3.4, অন্ধবিন্দু বা ব্লাইন্ড স্পট কাকে বলে? নর্মাল ইম্পর্টেন্ট। 3.5, ডিএনএতে উপস্থিত ক্ষারগুলির প্রকারভেদ ও নাম লেখো। ইম্পর্টেন্ট। পিউরিন এবং পিরিমিডিন বেস এবং তার নাম। 3.6, কোষ বিভাজনের পূর্বে ইন্টারফেজ কেন প্রয়োজন? ইম্পর্টেন্ট। ইন্টারফেজটা কেন দরকার কোষ বিভাজনের পূর্বে? কারণ কোষকেও রেস্ট নিতে হয়, ওটা রেস্টিং পিরিয়ড ওটা। 3.7, অঙ্গজ জনন অভিব্যক্তির পক্ষে সহায়ক নয়, এই মতামতের পক্ষে যে কোনো দুটি যুক্তি দাও। ইম্পর্টেন্ট, কিন্তু ভালো করে বুঝিয়ে লিখতে হবে। অন্য কোয়েশ্চেন যদি কমন পেয়ে যাও তাহলে এটা অ্যাটেম্প করতে যেও না, এটা কিন্তু ভালো করে বুঝিয়ে লিখতে হবে। 3.8, নিম্নলিখিত দুটি বিষয়ের উপর ভিত্তি করে জিনোটাইপ ও ফিনোটাইপের মধ্যে সম্পর্ক আলোচনা করো। 1 নম্বর চারিত্রিক প্রকৃতি, 2 নম্বর নির্ণয় পদ্ধতি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একদম ছকে ছকে নাম্বার পেয়ে যাবে, 2-2 পাবে, কিন্তু একটা হাফ নম্বরও কাটতে পারবে না এইটা, কারণ এটাতে নাম্বার দিতে হবে, এটাতেও নাম্বার দিতে হবে। এটাও ভালো করে বুঝিয়ে দিতে হবে দেখিয়ে, আর এটাও তো বর্ণনা করতে হবে। 3.9, বেটে মটর গাছগুলি সবসময় খাঁটি, উক্তিটির তাৎপর্য লেখো। ভেরি ইন্টারেস্টিং কোয়েশ্চেন, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ইন্টারেস্টিং। বেটে মটর গাছ মানে কি? স্মল টি সবসময় খাঁটি। খাঁটি মানে যখন হোমোজাইগাস কন্ডিশনে থাকে, মানে দুটো অ্যালিলই একই চরিত্র প্রকাশ করে, তাহলে ওটাকে বলে বিশুদ্ধ। বিশুদ্ধ বা খাঁটি। খাঁটি তাহলে বিশুদ্ধ লম্বা হয়, বিশুদ্ধ বেটে হয়। তাহলে বিশুদ্ধ বেটে, হাইব্রিড বেটে কখনোই হয় না। হাইব্রিড বেটে কখনোই হয় না, কারণ কি? হাইব্রিড মানে হচ্ছে ক্যাপিটাল টি স্মল টি। ক্যাপিটাল টি হচ্ছে লম্বার জন্য, স্মল টি বেটের জন্য, কিন্তু লম্বা গুণটা যেহেতু প্রকট গুণ, লম্বাটাই প্রকাশ পাবে, বেটের গুণটা প্রকাশ পাবে না। সেই জন্য হাইব্রিড কন্ডিশনে বেটে হয় না। সেই জন্য বেটে হতে গেলে হোমোজাইগাস কন্ডিশনেই হবে এবং সেটা তখন খাঁটি হবে। খুব সুন্দর কোয়েশ্চেনটা। 3.10, হিমোফিলিয়া রোগটি মহিলাদের থেকে পুরুষদের ক্ষেত্রে বেশি প্রকাশিত হয় কেন? ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 3.11, সমসংস্থাঙ্গ কাকে বলে? উদাহরণ দাও। নর্মাল সোজা কোয়েশ্চেন। 3.12, অত্যধিক হারে বংশবৃদ্ধি জীবন সংগ্রামকে তীব্র করে, বক্তব্যটি যথার্থতা প্রতিষ্ঠা করো। দেখো, অত্যধিক হারে বংশবৃদ্ধি হয়েছে। একটা অরণ্যতে মনে করো 20টা সিংহ আছে, তাদের সবার 2টো করে বাচ্চা হয়ে গেল, তার মানে কি 40টা, টোটাল 40 হয়ে গেল, মানে 40টাই বাচ্চা, তার সাথে আবার 20 জন সিংহ, তার মানে কতগুলো? এত বেড়ে গেল সংখ্যায়। বেড়ে গেলে কি ওখানে তো খাদ্য পরিমাণ বাড়ছে না, তাহলে খাদ্যর পরিমাণ সীমিত রয়েছে, তাহলে ওখানে সংখ্যা বেড়ে যাচ্ছে, ওদের সংখ্যা, সিংহের সংখ্যা বেড়ে যাচ্ছে। তাহলে কি হবে? ওই লিমিটেড খাদ্যই সবাই মিলে কাড়াকাড়ি করে খাবে। এই ধরনের কোশ্চেন এলে কিন্তু অ্যাটেম্প করার চেষ্টা করবে, খুব ভালো কোশ্চেন। 3.13, মরু অঞ্চলে উঠে জলক্ষয় বহনের সঙ্গে আরবিসির সম্পর্ক লেখো। ইম্পর্টেন্ট। 3.14, মাছের পটকার অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো। ইম্পর্টেন্ট, সোজা। 3.15, জৈব অভঙ্গুর দূষক বলতে কি বোঝো? উদাহরণ দাও। ইম্পর্টেন্ট, সোজা।
3.16 ক্রায়ো সংরক্ষণ কি, সংক্ষেপে ব্যাখ্যা করো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3.17 JFM কি, এটি প্রথম কোথায় ও কীভাবে গঠিত হয়েছিল, ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট এবং সোজা। তাহলে বিভাগ গ হয়ে গেল। এবার আমরা দেখব ঘয়ে কী কী ইম্পর্টেন্ট আছে। বিভাগ ঘ 4, নিচে 6টি প্রশ্ন বা তার বিকল্প প্রশ্নের উত্তর লেখো। 5 × 6 = 30। 4 দাগের কোয়েশ্চেন 4.1। 4.1 মানুষের অক্ষিগোলকে লম্বচ্ছেদের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। আবার সেই অক্ষিগোলক, তার মানে অক্ষিগোলক এসে গেছে। মানুষের অক্ষিগোলকে লম্বচ্ছেদের বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এ কোরয়েড, বি লেন্স, সি কর্নিয়া, ডি ভিট্রিয়াস হিউমার। ইম্পর্টেন্ট। অথবা প্রাণীকোষের মাইটোসিস কোষ বিভাজনে অ্যানাফেজ দশার একটি বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে। বিজ্ঞানসম্মত মানে আজে বাজে লেখা চলবে না, নিয়ম মতো সমস্ত করতে হবে, সুন্দর করে ছবি আঁকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা সাইড করে পয়েন্টিং করতে হবে, তলায় ক্যাপশন দিতে হবে, আর পরিষ্কার যেন প্রমিনেন্ট ছবি হয়। বিশাল বড় ছবি আঁকতে যাবে না, তাহলে ওখানে প্রচুর সময় চলে যাবে, দেখতেও ভালো লাগবে না। আমি একটা লাইভে আমি ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম, টেস্টের আগে একটা লাইভে আমি খুব ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। আবারও মাঝে মাঝে বলি আমি, আবার ফাইনাল একটা সাজেশন দেবো আঁকার, সেটাতে আমি আরও ডিটেলসে আবার বলা জিনিসগুলো আবার আমি রিপিট করব। ওকে, তাহলে মাইটোসিসটাও ইম্পর্টেন্ট এবং তার মেটাফেজ এবং অ্যানাফেজ। মাইটোসিসের আন্ডারে মেটাফেজ এবং অ্যানাফেজটা প্র্যাকটিস করতে হবে। আর অক্ষিগোলক, আর ওদিকে কি প্রতিবর্ত চাপ। ভাববে যে বাবা চারটে করলে পরে চোখ বুঝে তার মধ্যে দুটো পেয়ে যাবে কমন, দুটোই কমন পেয়ে যাবে। এবার দুটোই যদি কমন পাও, তার মধ্যে কম্পেয়ার করবে কোনটাতে আমার ভালো নাম্বার ওঠার চান্স আছে বেশি, সেইটা অ্যাটেম্প করবে। আর যদি একটা করে যাও, ওই একটাই তোমাকে করতে হবে বাধ্য হয়ে, একটা করে কখনোই যাওয়া উচিত না। বিজ্ঞানসম্মত চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো। এ সেন্ট্রোমিয়ার, বি অপত্য ক্রোমোজোম, সি বেমতন্তু, ডি মেরু অঞ্চল। খুবই সোজা, ইম্পর্টেন্ট। 4.2 কোন জীবের প্রজনন গুরুত্বপূর্ণ কেন? কোনো হবে এখানে, হসন্ত হবে না। কোনো জীবের প্রজনন গুরুত্বপূর্ণ কেন? প্রজননটা গুরুত্বপূর্ণ কেন? প্রজনন না হলে কি হতো? মিওসিস বৈশিষ্ট্যগতভাবে মাইটোসিস থেকে পৃথক। নিম্নলিখিত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে তোমার বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। এ সম্পাদনের স্থান কোথায় ঘটছে? বি ক্রোমোজোম বিভাজন প্রকৃতি। ক্রোমোজোম বিভাজনের প্রকৃতিটা কীরকম? মাইটোসিসে একরকম প্রকৃতি, মিওসিসে একরকম প্রকৃতি, সেটা চেয়েছে। সি উৎপন্ন কোষের সংখ্যা, বিভাজনের পরে অপত্য কোষের সংখ্যা কীরকম হবে সেটা চেয়েছে। ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো নাম্বার ওঠার কোশ্চেন এটা। অথবা উপযুক্ত উদাহরণসহ অযৌন জননের 5টি পদ্ধতি বর্ণনা করো। ইম্পর্টেন্ট। 4.3 বিশুদ্ধ কালো বর্ণ ও অমসৃণ লোমযুক্ত একটি গিনিপিগের সঙ্গে বিশুদ্ধ সাদা বর্ণ ও মসৃণ লোমযুক্ত একটি গিনিপিগের সংকরায়ন ঘটালে দ্বিতীয় অপত্য জনুতে সৃষ্ট অপত্যগুলির ফিনোটাইপ অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও। এর সাথে আরেকটা আছে, সন্তানের লিঙ্গ নির্ধারণে বাবার ভূমিকা মুখ্য, একটি চেকার বোর্ডের সাহায্যে বক্তব্যটির যথার্থতা প্রমাণ করো। ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ভালো নাম্বার ওঠার কোশ্চেন। 4.3 ইম্পর্টেন্ট কোশ্চেন। এই মার্কটা করছি মানে হচ্ছে এগুলো আমি লিখে দেব। ওকে, নেক্সট চলে এলাম। অথবা একজন বর্ণান্ধ মহিলা, 4.3 আন্ডারে এটা ছিল, তারা অথবা এটা একজন বর্ণান্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষকে বিবাহ করলেন। প্রথম অপত্য জনুতে তাদের সন্তানদের মধ্যে বর্ণান্ধতার সম্ভাবনা বিচার করো। যে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীর দেহে লোহার আধিক্য ঘটে কেন? এই যে কোয়েশ্চেনগুলো, এই কোয়েশ্চেনগুলো তো একদম মানে প্রচণ্ড মাত্রায় ইম্পর্টেন্ট। হ্যাঁ, প্রচণ্ড মাত্রায় ইম্পর্টেন্ট। এবং এই ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো যদি ভালো করে না লেখো তাহলে ভালো নাম্বার পাবে না। তাই জন্য ভালো করে বুঝে লিখবে। আর দেখেছো তো এইসব কোয়েশ্চেনগুলো কমন আসছে। বাছাই করা পেজ দিচ্ছি আমি, বাছাই করা পেজ। সব পেজ না করলে ওই বাছাই করা পেজগুলো করলে চোখ বুঝে পরীক্ষা দিয়ে 90% নাম্বার পেয়ে যাবে।
কোনো টেনশনই করতে হবে না। তাই বলছি আমার চ্যানেল হেল্প স্টাডি, আমার চ্যানেলের সাথে জুড়ে থাকো, চোখ বুজে ভরসা করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের ভিডিওগুলোকে ফলো করো। ওকে? আমি এমনি এমনি বলি না, আমি দায়িত্ব নিয়ে কথা বলি, দায়িত্ব নিয়ে পড়াই এবং দায়িত্ব নিয়ে কথা বলি। দেখতে পাচ্ছ তো কোনটা ছেড়ে কোনটা, প্রায় প্রত্যেকটাই ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে বাছাই করা পেজ। এই কোশ্চেনগুলো প্রতি জায়গায় আসছে, তার মানে কি ইম্পর্টেন্ট এবং কমন। ওকে? হেল্প স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশে থাকো। ভালো নাম্বারের জন্য কোনো চিন্তাই করতে হবে না তোমাদের, আমার ভিডিওগুলোকে ফলো করো। নেক্সট 4.4, পায়রার দেহে বায়ুথলির গুরুত্ব কী? জলে ভারসাম্য রক্ষার জন্য রুই মাছের পটকার ভূমিকা ব্যাখ্যা করে। ইম্পর্টেন্ট এবং কমন টাইপের কোশ্চেন, সব জায়গায় পেয়ে যাচ্ছ। অথবা হট ডাইলিউট স্যুপ বা গরম তরল স্যুপ বলতে কী বোঝো? একটি রেখাচিত্রের সাহায্যে জৈব অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীর ক্রমটি নির্ণয় করো। দেখো এই কোয়েশ্চেনটা সোজা আছে, হ্যাঁ, এই সোজা বলে অনেকেই অ্যাটেম্প করবে এই কোয়েশ্চেনটা। তাই জন্য যারা ভালো নাম্বার পেতে চাও তারা এই কোয়েশ্চেনটা অ্যাটেম্প করতে যেও না, কারণ এই কোয়েশ্চেনের সাথে তুমি আরেকটা কোয়েশ্চেন পেয়েছো, সেটা তুমি অ্যাটেম্প করো। কারণ সোজা আছে বলে সবাই এই কোয়েশ্চেনটা অ্যাটেম্প করতে যাবে। আলটিমেটলি কী হবে জানো? সবাই একটা অ্যাভারেজ নাম্বার পাবে, ভালো নাম্বার পাবে না। তাই যারা ভালো নাম্বার চাইছো তারা এই কোয়েশ্চেনটা অ্যাটেম্প করতে না গিয়ে আগের কোয়েশ্চেনটা অ্যাটেম্প করো। ওকে? 4.5, নিম্নলিখিত দূষকগুলি পরিবেশ ও মানব স্বাস্থ্যে কী কী প্রভাব ফেলে তা মূল্যায়ন করো। 1 নম্বর অভঙ্গুর কীটনাশক, 2 নম্বর পরাগরেণু, 3 নম্বর ফসফেট ও নাইট্রেট সমৃদ্ধ রাসায়নিক সার, 4 নম্বর সিএফসি, 5 নম্বর স্বাস্থ্য কেন্দ্রের জীবাণু সমৃদ্ধ আবর্জনা। এই কোয়েশ্চেনটা একদম হুবহু সহায়িকাতে আছে, একদম হুবহু তুলে দিয়েছে। এই কোয়েশ্চেনটা খুব ভালো নাম্বার আসবে, কারণ 5টা পয়েন্ট আছে, 5টা পয়েন্টে 1 নম্বর করে 5। যদি একদম সঠিক উত্তর দাও তাহলে 5-এ 5 পেয়ে যাবে। বিজ্ঞানে নাম্বার কাটা উচিত না। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। অথবা নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটছে তার যে কোনো 3টি প্রধান ঘটনার ব্যাখ্যা করো। মানুষের লাগাম ছাড়া অনেক কাজই পরিবেশ দূষিত করে। এর সপক্ষে 2টি উদাহরণ দিয়ে উক্তিটি সমর্থন করো। এই কোশ্চেনটা যদি আগের থেকে পড়া থাকে তাহলে একরকম, আর যদি না পড়া থাকে পরীক্ষার হলে সুন্দর করে বানিয়ে লিখতে অনেকটা টাইম লেগে যাবে। তাতে কি হবে, অন্য কোয়েশ্চেনের টাইম থেকে শর্ট পড়ে যাবে। তখন কি হবে, আলটিমেটলি একটু পরীক্ষাটা খারাপ হয়ে যাবে। সেই জন্য আমি বলছি এই ধরনের কোয়েশ্চেন আগে থেকে রেডি করে যাবে। আর যদি তা না হয় এই ধরনের কোয়েশ্চেন পরীক্ষার হলে এর সাথে যদি আরেকটা আছে সেটা যদি ভালো হয় সেটা অ্যাটেম্প করো। আর এটা দেখো কথাটা বল, মানুষের লাগাম ছাড়া অনেক কাজই পরিবেশ দূষিত করে। সপক্ষে 2টি উদাহরণ চেয়েছে, 2টো উদাহরণ। সপক্ষে তার মানে 2টো উদাহরণ দিয়ে ছেড়ে দিলে হবে না, সপক্ষে তোমাকে একটু বলতে হবে, মানে উদাহরণের সাথে তোমাকে কিছু ব্যাখ্যা করতে হবে। এটাতে গেল 2। আর 3 নম্বর আছে এটাতে, নাইট্রোজেন চক্র ব্যাহত হওয়ার ফলে যেসব ঘটনা ঘটছে তার যে কোনো 3টি প্রধান ঘটনার ব্যাখ্যা করো। এই যে কোনো 3টির মধ্যেই ঝামেলায় ফেলে দিল, কেন জানো তো? যে কোনো 3টি বললে অনেকে কী করবে, সোজা 3টে দেবে, তার কিন্তু ভালো নাম্বার আসবে না। আবার অনেকে কী করবে, 2টো সোজা 1টা কঠিন দেবে, তারও কিন্তু ভালো নাম্বার আসবে না। অনেকে কী করবে, 2টো কঠিন 1টা সোজা দেবে, তারও কিন্তু ভালো নাম্বার আসবে না। তাহলে কখন ভালো নাম্বার আসবে? বইতে সিরিয়ালি 1, 2, 3 করে যেরকম আছে ওই 3টে যে দেবে সে ভালো নাম্বার পাবে। বোঝা গেল? বইতে সিরিয়ালি 1, 2, 3 করে যে 3টে পয়েন্ট আছে সেই 3টে পয়েন্ট দিলে ভালো নাম্বার পাওয়া যাবে। তো এটা ভাবছো যে কী ব্যাপার, 3টে দিলেই নাম্বার দেবে, আবার এরকম কেন? হ্যাঁ, এরকম আছে ব্যাপার। যে 3টে পয়েন্ট দিয়েছে সেই 3টে পয়েন্টের কতটা গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো দিয়েছে। যে যত বেশি গুরুত্বপূর্ণ পয়েন্ট দেবে সে তত ভালো নাম্বার পাবে, আর যে ফাঁকিবাজি পয়েন্টগুলো দেবে সে ভালো নাম্বার পাবে না। ওকে? তাহলে বইতে যে 1, 2, 3, 4, 5, 6 এরকম করে যে সিরিয়ালি সাজানো থাকে ওগুলো কিন্তু গুরুত্ব অনুযায়ী সাজানো থাকে। যেটা খুশি 1 নম্বর দিয়ে দিলাম, যেটা খুশি 2 নম্বরে বসিয়ে দিলাম, যেটা খুশি 3 নম্বরে বসিয়ে দিলাম, তা কিন্তু বইতে থাকে না।
বইতে গুরুত্ব অনুযায়ী সিরিয়ালি সাজানো থাকে, এটা কিন্তু মাথায় রেখো তোমরা। বইতে যে পয়েন্ট করে লেখা থাকে না 1 2 3 4 করে, সেগুলো কিন্তু গুরুত্ব অনুযায়ী পয়েন্ট করা হয়, এমনি এমনি নয়। 1 নম্বর পয়েন্ট আমি 5 নম্বরে দিয়ে দিলাম আর 5 নম্বর পয়েন্ট আমি 1 নম্বরে দিয়ে দিলাম, তাহলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে। 1 নম্বরের পয়েন্টের গুরুত্ব বেশি, সবচেয়ে বেশি, সেই জন্য সে 1 নম্বরে গেছে। তার চেয়ে একটু কম গুরুত্ব, সে 2 নম্বরে গেছে। তার চেয়ে একটু কম গুরুত্ব, সে 3 নম্বরে গেছে। এইভাবে পয়েন্ট ওয়াইজ লেখা হয় বইতে। তাই বইতে 1 2 3 করে যে 3টে পয়েন্ট আছে, ওই 3টে পয়েন্টই তুমি যদি লেখো, তাহলে ওখানে 3-এ অন্তত 2.5 পেয়ে যাবে। 3-এ 3ও পেতে পারো, কিন্তু এক্সামিনারের মর্জি। এক্সামিনার যদি ইচ্ছা করেন দেবেন, আর যদি না ইচ্ছা করেন তাহলে 2.5 দেবেন, 3 দেবেন না। এক্সামিনারের মর্জির ওপর কিন্তু খাতা নির্ভর করে। সেই জন্য খাতা সুন্দর রাখতে হয়, খাতা পরিষ্কার রাখতে হয়, হাতের লেখা ভালো রাখতে হয়, উত্তরগুলো খুব সুন্দর রাখতে হয়। তারপর খাতা নিয়ম কানুন যেগুলো লিখতে হয় আমি শিখিয়ে দিয়েছিলাম টেস্টের আগে লাইভে, এগুলো দেখতে হয়। সব মিলিয়ে এক্সামিনারের মনটা ভালো রাখতে হয়, এক্সামিনার মনটা খুশি রাখতে হয়, তাহলে কিন্তু ভালো লিখলে ভালো নম্বর পাওয়া যায়। এই জন্য যে কোনো 3টি মানে বইয়ের 1 2 3 3টে পয়েন্ট দিতে হবে। নেক্সট 4.6, দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্য হটস্পট হিসাবে চিহ্নিত করতে চাইলে কি কি শর্ত তুমি বিবেচনা করবে? ইম্পর্টেন্ট। বাঘের সংখ্যা হ্রাস পাওয়ার কারণগুলি বিবৃত করো। ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা করে গেলে একটা কমন পেয়ে যাবে। অথবা বিশ্ব উষ্ণায়নের ফলে সমুদ্রের জলস্তরের উচ্চতা অধিক বৃদ্ধি পেলে সুন্দরবনের মানুষ ও সেখানকার জীববৈচিত্র্যের কী কী সমস্যা দেখা দিতে পারে? ex-situ ও in-situ সংরক্ষণের 2টি করে উদাহরণ দাও। এটাও ভীষণ ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো, দুটো ভেরি ভেরি ইম্পর্টেন্টকে অথবা দিয়ে দিয়েছে। অথবা তখন তোমরা কি করবে? দুটোই ইম্পর্টেন্ট, দুটোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তখন কোনটা অ্যাটেম্প্ট করবে? মাঝখানে অথবা আছে। এবার কম্পেয়ার করতে হবে কোনটাতে বেশি নাম্বার ওঠার চান্স আছে। দুটি অঞ্চলের মধ্যে একটিকে জীববৈচিত্র্য, তার মানে হটস্পট হওয়ার শর্ত চেয়েছে, আর বাঘের সংখ্যা হ্রাস পাওয়ার কারণগুলো চেয়েছে। আর এদিকে সুন্দরবনের মানুষ ও সেখানকার জীববৈচিত্র্যে কী কী সমস্যা অনেক থাকবে, কারণ মানুষের সমস্যা থাকবে, আবার জীববৈচিত্র্যের সমস্যা থাকবে। তার মানে সেখানে সমস্যা অনেক থাকবে, তার মানে সেখানে অনেকটা নাম্বার পাওয়া যেতে পারে। আর ex-situ ও in-situ সংরক্ষণের 2টি করে উদাহরণ, তাহলে এখানে তো 2-এ 2 পেয়ে যাবে, তাহলে এখানে 2 পাবে, আর এখানে 2-এ, এখানে 3-এর মধ্যে 2ও পেতে পারো, 2.5ও পেতে পারো। আর এখানে হটস্পটের শর্ত তুমি যতগুলো দিলে, আর এখানে হ্রাস পাওয়ার কারণগুলো সেখানেও তুমি সবগুলো যদি না দাও, তাহলে এইটার তুলনায় কম নাম্বার উঠবে। এইটার তুলনায় এটা কম নাম্বার উঠবে। সেই জন্য তোমাদের এগুলো যখনই দেখবে দুটোই সমান ইম্পর্টেন্ট, দুটোই পারবো, তখন কম্পেয়ার করবে কোনটাতে আমার বেশি নাম্বার ওঠার চান্স আছে, আমি সেটাই করব। বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে পরীক্ষার হলে। কমন পেলাম অমনি লিখতে শুরু করলাম তা নয়, বুঝেছ? বুদ্ধি অ্যাপ্লাই করতে হবে। বুদ্ধি আমাদের সবসময় দরকার। বুদ্ধি ছাড়া জীবন চলবে না, পড়াশোনা তো চলবেই না বুদ্ধি ছাড়া। মজার কথা কি জানো তো? সবচেয়ে মজার কথা এই কোশ্চেনটা বেশি অ্যাটেম্প্ট করবে, এই কোশ্চেনটা সবচেয়ে বেশি অ্যাটেম্প্ট করবে। কেন জানো? এই যে এটা অনেকবার পড়েছে, হটস্পট হওয়ার শর্ত আর বাঘের সংখ্যা হ্রাস পাচ্ছে, এবার এই কোশ্চেনটা পেয়েছে, আর এটা কম্পারেটিভলি সোজা। সেই জন্য এই কোশ্চেনটা বেশিরভাগই অ্যাটেম্প্ট করবে। ওই ভিড়ের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। তুমি যদি স্পেশালভাবে বেশি নাম্বার পেতে চাও, তখন তুমি এইটা অ্যাটেম্প্ট করবে। ওকে, আমি দেখো একদম নারী নক্ষত্র ভালো করে বুঝিয়ে দিচ্ছি, বুঝতে পারলে? এরকম কিন্তু কেউ বোঝাচ্ছেন না। হেলথ স্টাডি চ্যানেলের সাথে থাকো, বারবার বলছি, হেলথ স্টাডি চ্যানেলের সাথে থাকো, কোনো অসুবিধা নেই। তাহলে আশা করি এই ভিডিওটা তোমাদের উপকারে লাগবে। আমি 100% শিওর এই ভিডিওটা তোমাদের উপকারে লাগবেই। তাই যারা এখনও পর্যন্ত হেলথ স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, হেলথ স্টাডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। লাইক করো, তোমরা লাইকও করো না, কমেন্টও করো না। লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও ভিডিওটা। বন্ধুরাও শিখুক এগুলো, বন্ধুদেরকে জানাও যে এই কোশ্চেনটা এইভাবে লিখতে হয়, এই কোশ্চেনটা এইভাবে লিখতে হয়, এই পেজটা এত ইম্পর্টেন্ট। ওকে, লাইক কমেন্ট শেয়ার করো, কমিউনিটি পোস্ট দেখো, প্লেলিস্ট থেকে সমস্ত ভিডিওগুলো দেখে নাও।
মেন্টালি স্ট্রং থাকো, ফিজিক্যালি ফিট থাকো, টেনশন একদম করবে না। ওকে, বেস্ট অফ লাক, থ্যাংক ইউ, লাভ ইউ অল।